মসুর ডালের এই নাস্তাটা একবার যে খাইতে শুরু করবে সে শুধু খাইতেই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মসুর ডাল আর আটা দিয়ে ইউনিক একটা স্ন্যাক্স। এই নাস্তাটা এত বেশি টেস্টি হয়, একবার যে খাওয়া শুরু করবে শেষ হওয়ার আগ পর্যন্ত খাইতেই থাকবে, এত বেশি মজাদার। নাস্তাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমি একদম সহজে কম উপকরণে কম সময়ে যেভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। এই নাস্তাটার মেন উপকরণ হচ্ছে মসুর ডাল। আমি এখানে 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি। এটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে 1.5 কাপ আটা নিয়েছি। 1.5 কাপ আটা দিয়ে বেশ অনেকগুলা কিন্তু নাস্তা হয়ে যায়। স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল। এখানে রেগুলার রান্না করা তেলটা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে এখানে নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিব। শুকনো উপকরণগুলো কয়েক মিনিট সময় নিয়ে মাখাতে হবে। আপনারা চাইলে এখানে 1 চিমটি পরিমাণ কালো জিরাও দিয়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ডোটা তৈরি করার ক্ষেত্রে অল্প অল্প পানি দিবেন, একসাথে পানিটা দিতে যাবেন না, এতে করে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তো ডোটা দেখেন নর্মাল রুটি পরোটার মতোই হবে, এত বেশি শক্ত না আবার নরমও না। ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু মুতে নিয়েছি। ডোটা ময়ান হয়ে গেলে হাতে এরকম একটা গোল বলের মতো করে এটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। মানে আমি এই যে ডালটা হচ্ছে রেডি করার আগ পর্যন্ত, ডালের একটা পুর রেডি করব, এর আগ পর্যন্ত এটা হচ্ছে রেস্টে থাকবে। তো ডালটা দেখেন 2 ভাগ হয়ে গেছে, একদম ডবল হয়ে গেছে ফুলে। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। ডালটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। ডালটাকে আমি পর্যাপ্ত পানি দিয়ে, এত বেশি পানি দেওয়ার দরকার নেই, সমপরিমাণে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব। যেহেতু ডালটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটা খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। ডালটা যখন একটু পানি পানি থাকবে তখনই কিন্তু এখানে মশলাটা অ্যাড করতে হবে। আহামরি কোনো মশলা এখানে অ্যাড করব না, একদম সিম্পল হাতের কাছে থাকা কয়েকটা মশলা। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি। আদাটা আমি ডিপ ফ্রিজে ছিল যার জন্য আমি এটা কুচি করে দিয়েছি, না হলে কিন্তু পেস্ট করে দিবেন। তো ধনিয়া পাতা কুচি, সবগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, জালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সেই সাথে 2 টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার রান্না করে সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এক্সট্রাভাবে বাগার দিয়ে দিতে পারেন জিরা দিয়ে। পানিটাও শুকিয়ে গেছে, মশলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন প্যানের গা থেকে এই পুরটা কিন্তু ছেড়ে দিচ্ছে, একটুও পানি থাকা যাবে না, একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখেন এই পর্যায়ে এসে এখানে আমি একটু চাট মশলা অ্যাড করব 1 চামচ। আপনারা চাইলে এখানে কিন্তু বাগার দিতে পারেন রসুন দিয়ে, আবার হচ্ছে জিরা দিয়ে। দেখেন আমার এটা কিন্তু একদম রেডি। আমি এত বেশি ঝামেলা করি না, একদম সহজে যেভাবে করা যায় সেটা, আর টেস্ট কিন্তু অনেক বেশি হয়। যখন এই পুরটা একদম রেডি হয়ে যাবে, চুলা আঁচটাকে অফ করে দিয়েছি, তখন এখানে 1 টেবিল চামচ হচ্ছে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়। ভিতরে যে পুরটা এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। খুব ভালোভাবে মেশাতে হবে। চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু ডিম দিয়ে আমি এটাকে কুডিং করব, তো এটা চাইলে স্কিপ করা যায়, তবে দিলে কিন্তু অনেক ভালো হয়, অনেক বেশি ক্রিস্পি হয়। তো এটা একদম রেডি, আমার মেশানো হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে দেখেন রেস্টে রাখার কারণে। তো এটাকে আরও কিছুটা সময় ময়ান করে এটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো করে ভাগ করে নিতে পারেন। এটা হচ্ছে আমি রুটি তৈরি করব। প্রথমে অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, বেশি করে দেওয়ার দরকার নেই, অল্প একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করব। তবে নর্মাল রুটির চেয়ে এটা বড় করতে হবে, আর সেই সাথে একটু মোটাও হবে। রুটিটা তৈরি করে নিচ্ছি, সেই সাথে আপনাদেরকে বলে দিচ্ছি একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হয়। যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে, আর সেই সাথে রেসিপিও জানতে চাইবে, এত বেশি টেস্টি হয়, খুবই মজাদার, আর সেই সাথে হেলদিও হয়।
এখন হচ্ছে রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে রুটির থিকনেসটা কতটুকু হবে। রুটিটা গোল হলেও হবে, আবার আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নাই। তো দেখেন রুটিটা মোটামুটি কিন্তু মোটাই আছে, আর বড় সাইজের একটা রুটি তৈরি করেছি। আর এর মাঝখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছি। এটা আমি একটা স্প্যাচুলার দিয়ে একদম সমানভাবে পুরো রুটির গায়ে হচ্ছে এই ডোটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি, আপনারা হাত দিয়েও দিতে পারেন, আবার চাইলে কাঁটা চামচের সাহায্যেও দিতে পারেন। তো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু একদম পুরাটা সমানভাবে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা হচ্ছে রুটিটাকে রোল করে নিব। আপনারা দেখেন এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর মতো কিছু নাই। আর এই রোলটা কিন্তু একটু চেপে চেপে করতে হবে যাতে পুরো রোলটা একদম সমান হয়, মোটা চিকন না হয়ে যায়। একদম এই যে সাইডটা আছে এটার মধ্যে হচ্ছে পানি লাগিয়ে নিচ্ছি। দেখেন পানি লাগিয়ে যদি সিল করে নেই তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা সিল হয়ে যাবে। আর পানি ছাড়া দিলে কিন্তু ফ্রাই করার সময় এটা খুলে যেতে পারে। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে। আমি আপনাদেরকে পুরোটা একদম স্লোভাবে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমি ফাস্ট করে দেই নাই, একদম যেভাবে নর্মালি করি সেভাবে দেখিয়ে দিচ্ছি। রোলটা কিন্তু একদম রেডি। একটা ধারালো নাইফ দিয়ে এটা কেটে নিতে হবে, না হলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি আমার প্রয়োজন মতো লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো করে টুকরো করে কেটে নেবেন। এখানে আমি 1.5 কাপ হচ্ছে আটা নিয়েছি, আর 1.5 কাপ আটা দিয়ে 2টা রুটি হয়েছে। 2টা রুটি দিয়ে কিন্তু বেশ অনেকগুলা নাস্তা হয়ে যায়। বিকেলের নাস্তায় 7 থেকে 8 জন কিন্তু খেয়ে নিতে পারবেন। তো একটা রোল দিয়ে কিন্তু আমার এখানে 6টা হয়েছে। আমি কিভাবে এগুলা তৈরি করছি এটা দেখিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেখে বুঝে নেবেন। দেখেন মাঝখান থেকে চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো যে যতটুকু বড় করতে চান ঠিক মানে বেশি পাতলা করা যাবে না, মোটামুটি আর কি একটু মোটা সাইজ করে রাখতে হবে। আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, হাত দিয়ে চাপ দিলেই কিন্তু হয়ে যায়। সবগুলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখেন আমি একটা ডিম হচ্ছে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এখন একটা করে নাস্তা নিয়ে এই ডিমের মধ্যে কোট করে নিব। আর চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর তেলটা এরকম দেখতে পাচ্ছেন কারণ আমি হচ্ছে আগে একটা ভাজতে চেয়েছিলাম ডিমের কোটিং ছাড়াই, তারপর ভিতর থেকে পুরটা বের হয়ে এরকম হয়েছে। এটা সমস্যা নাই, আমি হচ্ছে বাকিগুলো ডিমের মধ্যে কোট করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে চুলা আঁচটাকে কিন্তু মাঝারি করে রাখতে হবে, এত বেশি করে রাখা যাবে না। ফ্রাই করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। আর ডিমের মধ্যে কোট করার কারণে কিন্তু এই নাস্তাটার উপরতে একটা লেয়ার আসে, এটা দেখতে খুবই লোভনীয় আর খেতে অনেক বেশি মজার হয়। যারা আমার এই রেসিপিটা দেখছেন, নাস্তার রেসিপিটা দেখছেন অথচ বাসায় ট্রাই করছেন না, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি আশা করছি একদিন পর পর এটা বানাতে চাইবেন, এতটাই মজাদার হয়। তো নাস্তাগুলোকে আমি কয়েকটা বেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবগুলো নাস্তা ফ্রাই করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ এটার লুকটা দেখেন, একদম মানে কি বলবো, এত বেশি লোভনীয়। আর এটা কিন্তু এত বেশি ক্রিস্পি না, একটু নরম টাইপের হয়, তুলতুলে টাইপের। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একদম কম উপকরণে মানে ঘরের হাতের কাছে থাকা যে কয়েকটা মশলা এগুলা কিন্তু আমি ইউজ করছি। আর এগুলা প্রায় সবার বাসায় কিন্তু থাকে, এগুলা না থাকার কোনো কারণ নাই, কারণ রেগুলার রান্না করার মধ্যে এই মশলাগুলো দিতেই হয় বাধ্যতামূলক। তো আপনারা চাইলে একদিন এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সুজি দিয়ে কোনো রকম ডিম ছাড়াই পানির ভাপে এত সুন্দর নরম তুলতুলে একটা হেলদি নাস্তা তৈরি করব। বলতে পারেন সুজির কেক। এটা এত বেশি মজার হয়, সেই সাথে একদম কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করা যায়। ব্রেকফাস্টে অথবা বিকেলের নাস্তায় হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু সুজি দিয়ে নো ফেল একটা কেকের রেসিপি তৈরি করতে পারেন। সুজির এই কেকটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। নরম তুলতুলে সফট নো ফেল সুজির এই কেকগুলো তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। টক দইয়ের পরিবর্তে বেকিং সোডা সেই সাথে ডিম ইউজ করতে পারেন, তবে আজকে আমি কোনো রকম ডিম দিব না, টক দই দিয়েই তৈরি করব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই নিজেদের উপর ডিপেন্ড করে দিবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা দিবেন, এতে করে মিষ্টিটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এখন টক দই আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুজি। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। আমি এখানে বলে রাখি 1 কাপ টক দইয়ের জন্য আমি এখানে 1 কাপ সুজি 1/3 কাপ ময়দা অ্যাড করছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটা লিকুইড ডো তৈরি করব, তবে এই ডোটা একটু ঘন টাইপের হবে। তো ডোটা তৈরি করা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সুজিটাকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে। এই সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন যে কাপগুলোর মধ্যে আমি কেকগুলো বানাবো ওই কাপগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে কেকগুলো মোল্ড আউট করতে অনেকটাই অসুবিধা হবে। তেল লাগানো হয়ে গেছে, এই কাপগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই ব্যাটারটা আবারও নিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আর সুজিগুলো ফুলে যাবে। ডোটা কিন্তু রেডি না, এখন ডোটাকে রেডি করতে হবে কেক তৈরি করার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে, তাই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে নিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার নেবেন না, বেকিং সোডা নিতে হবে, না নিলেও হবে, এটা টোটালি অপশনাল। 1/4 টিস্পুন বেকিং সোডার সাথে 1 চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে যে আমি বেকিং সোডাটা দিয়েছি এটা টোটালি অপশনাল, না দিলেও হবে, তবে যদি হাতের কাছে থাকে অল্প একটু দিয়ে দিবেন। এখন আমি এখানে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কেকের জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। সুজির এই কেকের ব্যাটারটা পাতলা হবে না, একদম ঘন টাইপের একটা ব্যাটার হবে। এটার কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝে নেবেন। সুজির এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এখানে কাপটা ভরে দেওয়া যাবে না, আমি অল্প একটু খালি রেখে দিয়ে দিচ্ছি। কাপের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে এটা বের হয়ে যায়। আমার কাছে 2টা কাপ ছিল, আমি 2টা কাপে দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু 3-4টা এরকম ছোটো কাপ থাকলে একসাথে বানিয়ে নেওয়া যায়। এখন উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক চলে আসছে তখন উপরে কেকের মোল্ডগুলো দিয়ে দিচ্ছি। এই কেকগুলো হতে বেশি একটা সময় লাগে না, মাত্র 7 থেকে 8 মিনিট হইলেই হয়ে যায়। এই কাপ কেকগুলো হতে কিন্তু 7 থেকে 8 মিনিট সময় হলেই হয়ে যাবে, তার থেকে কম লাগবে, তবে বেশি লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে দেখেন কেকগুলো ফুলে একদম কাপটা ভরে গেছে। আমার উচিত ছিল এই কাপের অর্ধেকটা করে ব্যাটার দেওয়া। দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একদম ঢাকনাটার মধ্যে লেগে গেছে। এখন আমি 5 মিনিট পর এটাকে চেক করে নিচ্ছি যে এটা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, না ভিতরে কাঁচা আছে।
আমি এখানে একটা স্টিক নিয়েছি, স্টিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে। আর আমার এই স্টিকটা কিন্তু ক্লিন আসে নাই, ভিতরে যে কাঁচা ব্যাটার ওইটা কিন্তু কাঠের মধ্যে লেগে গেছে দেখেন। তার মানে আমার এই কেকটা কিন্তু পুরোপুরি হয় নাই, উপর থেকে ফুলে গেছে ঠিক আছে, কিন্তু ভিতরে কাঁচা আছে। আমি আরও 2 মিনিট জাল করে নিয়েছি, তারপর দেখে নিয়েছি যে কেকটা কি আসলে হয়েছে কি না। এখন দেখবেন এই কাঠিটা কিন্তু একদম ক্লিন আসছে, ভিতরে কাঁচা নাই, কেকটা হয়ে গেছে যার কারণে এরকম ক্লিন আসছে। তো আমি ওইটাও চেক করে দেখিয়ে দিয়েছি। এরকম যদি বুঝেন তাহলে বুঝবেন কেকগুলো হয়ে গেছে, সেটা 3 মিনিট লাগুক 5 মিনিট লাগুক, কিন্তু যদি এরকমভাবে ক্লিন আসে তখনই বুঝবেন কেকগুলো হয়ে গেছে। আর যে কোনো মোল্ড ব্যবহার করলে অর্ধেকটা ব্যাটার দিবেন, তাহলে এই কেকটা ঠিকঠাক হবে। আমি কিন্তু অল্প একটু খালি রাখছিলাম যার কারণে কেকটা অনেক বেশি হয়ে গেছে, ঢাকনার মধ্যে লেগে গেছে। তো এই কাপ কেকগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পর এই কেকগুলো মোল্ড আউট করতে হবে, যার জন্য ছোটো ছোটো স্টিলের বাটিতে আমি দিয়ে দিচ্ছি, একবারে 3টা করে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি হাফ করে দিয়েছি। আর 3 থেকে 4 মিনিট পরে দেখেন কেকটা কিন্তু ফুলা শুরু করে দিয়েছে। আর এগুলো আমি রান্না করে নিচ্ছি। এদিকে দেখেন কেকগুলো কিভাবে মোল্ড আউট করি। কেকগুলো ঠান্ডা হওয়ার পর এই কাপগুলোকে এভাবে আমি চাপ দিতে থাকবো, আর এভাবে হচ্ছে হালকা করে চাপ দিলে এই মোল্ড থেকে কেকটা আলাদা হয়ে যাবে। আপনারা একটু সাবধানে কাজটা করবেন। যদি কেকটা ঠিকঠাক মতো হয় তাহলে খুব সহজে এটা মোল্ড আউট হয়ে যাবে। আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে। তো বাকিটাও ওইভাবে করে দেখাচ্ছি। আর এই কেকগুলো কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো কেক অসংখ্য জালিদার হয়েছে। তো এগুলা দেখেন আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর বাকি যে কেকগুলো আমি দিয়েছিলাম রান্না করতে ওইগুলা দেখি হয়েছে কিনা। কেকগুলো কিন্তু আমি পানির ভাপে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলা পানি ছাড়া লবণ অথবা বালি দিয়েও ভাপিয়ে নিতে পারেন। তো দেখেন খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়েছে দেখেন। আর এই কেকগুলো কিন্তু হয়ে গেছে, কাঠিটা দেখে বুঝতে পারছেন। এখন এই কেকগুলোকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিচ্ছি। আর সবগুলো কেক মোল্ড আউট করে নিচ্ছি। কেকগুলো আসলে দেখেই বুঝতে পারছেন, আমার বলে বোঝানোর কিছু নাই। এই কেকগুলো এত বেশি ফুলছে আর এত সফট নরম তুলতুলে হয়েছে, একদম জালিদার হয়েছে, এরকমই নরম তুলতুলে সফট। আমি একটু ভেঙে দেখাচ্ছি। আমি কি বলবো, একবার যদি বাসায় আপনারা না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে। পানির ভাপে ডিম ছাড়া নো ফেল একটা কেকের রেসিপি শেয়ার করছি, তাও আবার সুজি দিয়ে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যে একবার এই নিমকি বানানো শিখে যাবে সে কিন্তু ভুলেও দোকান থেকে আর নিমকি কিনতে চাইবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 1 কাপ বেসন দিয়ে অসংখ্য লেয়ার যুক্ত জাল নিমকি রেসিপি শেয়ার করব। বেসনের এই নিমকিটা আপনি একদিন বানিয়ে প্রায় 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে। যারা চা খেতে পছন্দ করেন বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা স্পাইসি নিমকি যদি থাকে, চায়ের আড্ডাটা কিন্তু পোড়ায় জমে যাবে। আমি একদম সহজ রেসিপিতে বেসনের এই নিমকিটা শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। নিমকিটা তৈরি করার জন্য প্রথমে আমাকে পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ নিয়েছি আটা, আর আমার এখানে 1 কাপ বেসন লাগবে। চাইলে পুরোটাই বেসন দিতে পারেন, তবে আমার কাছে বেসনের পরিমাণ কম ছিল তাই 1 কাপ আটাও দিয়ে দিয়েছি যাতে পরিমাণে একটু বেশি নিমকি হয়। আর এখানে স্বাদ মতো লবণ, একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। যেহেতু এই নিমকিটা একটু স্পাইসি হবে, একটু জাল জাল হবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কালো জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। এখন সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো যত ভালোভাবে মাখানো হবে এই নিমকিটা কিন্তু তত বেশি খাস্তা হবে।
চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিতে। শুকনো উপকরণগুলো যখন মাখানো হয়ে যাবে, এরকম ভিজা ভিজা টাইপ চলে আসবে, তখন কিন্তু এখানে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। একসাথে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট নাও হতে পারে। নিমকি বানানোর জন্য ডোটা কিন্তু একদম টাইট হতে হবে, এত বেশি নরম হলে হবে না। রুটি পরোটা থেকে একটু শক্ত হতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়েছে। আমি কিছুটা সময়টাকে ময়ান দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি ছোটো একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা। এখানে চাইলে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি তেল, এখানে রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব। এই লিকুইড মিশ্রণটা কিন্তু পরে কাজে লাগবে। এটা কিন্তু একদম লিকুইড না, আবার এত বেশি ঘনও না। আমি আপনাদেরকে এটার কনসিস্টেন্সিটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পরিমাণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। তো মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে ঘন করা যাবে না, এর থেকে পাতলাও করা যাবে না। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটা যে আমি রেস্টে রেখেছিলাম, দেখেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। যদি এটাকে রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে যায়। এটাকে আবারও কিছুটা সময় ময়ান দিয়ে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে, আর একটা ভাগ দিয়ে আমি রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার আগে কিন্তু কিছুটা ময়ান দিয়ে দিতে হবে। যত বেশি ময়ান দেবেন রুটিটা তত বেশি সফট হবে, আর নাস্তাটাও কিন্তু নিমকিটাও খুব সুন্দর হবে। আমি অল্প অল্প ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। যদি পারেন ময়দা ছাড়া বেলতে তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি অল্প অল্প ময়দা দিয়ে এটা বেলে নিব, কারণ রেস্টে রাখার পর এটা অনেকটাই সফট হয়ে গেছে। রুটিটা কিন্তু অনেকটাই বড় হবে, যেহেতু আমি অনেকটাই ডো নিয়েছি। যদি কম ডো নেন তাহলে রুটিটা ছোট হবে, তবে সিস্টেম কিন্তু একই। যারা আমার রেসিপি ফলো করে বাসায় নিমকি তৈরি করবেন, তারা কিন্তু এই যে রুটিটা বেলার পর থেকে কিন্তু প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখে নেবেন। এতে করে আপনার এই নিমকিগুলো আমারটার মতো একদম পারফেক্ট হবে। অসংখ্য লেয়ারযুক্ত এই নিমকিটা বানানোর জন্য কিন্তু এই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন নিমকিটা বানানো হয়ে গেলে এই মিশ্রণটা দিয়ে রুটিটার উপর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর এক সাইড থেকে এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আবারও এই ভাঁজটার উপরে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, মনোযোগ দিয়ে। দেখেন একদম এই পাশটাও আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে কিন্তু হালকা হাতে এভাবে চেপে চেপে নিচ্ছি। তো এই উপরটাতেও কিন্তু আমি আবারও এই তেলটা ব্রাশ করে নিচ্ছি। তেল আর আটার যে মিশ্রণটা আছে, আমি এখন যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা কিন্তু আমরা পরোটা বানানোর ক্ষেত্রে দেই। সেম প্রসেস ফলো করে কিন্তু এই ভাঁজটা দিতে হবে। এখন হালকা হাতে উপর থেকে এইভাবে প্রেস করে নিচ্ছি, একটু চ্যাপটা করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি প্রথমে। আর এখন এটাকে কিন্তু বেলে নিব। একটা বেলুনি দিয়ে একদম পাতলা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু অনেকটাই বড় হবে, আগে বলে দিচ্ছি, যেহেতু আমি অনেকটা ডো নিয়েছি। তবে এই রুটিটাকে আমি একটু বেশি লম্বা সাইজ করে বানিয়ে নিয়েছি। রুটিটা বানানো হয়ে গেছে, দেখেন অনেক বড় সাইজের একটা রুটি হয়েছে, আর পাতলা একটা রুটি। আর এখন আগে থেকে মিশ্রণটা আবারও রুটির গায়ে দিয়ে দিচ্ছি। এই কারণে আগেই বলে দিয়েছি, এই নিমকি তৈরির ক্ষেত্রে এই স্টেপগুলো কিন্তু খুব ফলো করতে হবে, নাহলে নিমকিগুলোর লেয়ারগুলো কিন্তু ফ্রাই করার সময় বোঝা যাবে না, একসাথে লেগে যাবে। তো আবারও এইভাবে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, এটা আপনারা দেখে বুঝে নেবেন। তো আবারও এভাবে কিন্তু আমি চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি 2টা পাশ। এবার কিন্তু আমি আর পরোটার মতো আবারও ভাঁজ দিব না, এবার হালকা হাতে প্রেস করে নিচ্ছি। আর উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। এত বেশি বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। এটা তেল আর আটার মিশ্রণটা দিতে দিতে অনেকটাই নরম হয়ে গেছে, যার জন্য আমি 2টা পাশেই
আটা দিয়ে দিচ্ছি যাতে করে বেলতে অনেকটাই সুবিধা হয়। দেখেন আমি হালকা হাতে কিন্তু এটা বেলে নিচ্ছি, এত বেশি বেলা যাবে না। তো দেখেন বেলা কিন্তু হয়ে গেছে। আর এখন যেটা করব, একটা ধারালো নাইফ নিতে হবে, একদম ধারালো নাইফ যেটা দিয়ে খুব সহজে এটা কাটা যাবে। আমি সাইডের যে বাঁকাতের অংশটা আছে এটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি একদম চিকন করেই কিন্তু কেটে নিচ্ছি। আর কতটুকু চিকন করে কেটে নিয়েছি এটা দেখে বুঝে নেবেন। আশা করছি আপনারা এটা দেখে বুঝে নিতে পারবেন। রুটিটা বেলার শুরু থেকে এই যে এখন কাটা পর্যন্ত যে স্টেপগুলো আমি ফলো করেছি এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন। দেখেন সবগুলা কিন্তু কাটা হয়ে গেছে। আর একটা রুটি দিয়ে কিন্তু বেশ অনেকগুলা নিমকি হয়। এই নিমকিগুলো এখন অনেকটাই ছোটো দেখা যাচ্ছে, বাট ফ্রাই করার পর কিন্তু এগুলো অনেক হয়ে যায়, অনেক বেশি হয়ে যাবে। তো দেখেন সবগুলা কিন্তু কেটে নিয়েছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। দেখেন লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে এগুলাকে ভেজে নিচ্ছি একটা গোল্ডেন ব্রাউন কালার করে। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রেখে কিন্তু এগুলাকে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন নাস্তাগুলো কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটা নিমকির কতগুলা লেয়ার হয়েছে, আর সবগুলা লেয়ার কিন্তু একদম বোঝা যাচ্ছে, বাট নিমকিগুলো কিন্তু খুলে আলাদা হয়ে যায় নাই। যার জন্য বলছি এই স্টেপগুলো অবশ্যই ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ নিমকিগুলো এত বেশি সুন্দর হয়েছে, আর অনেক অনেক বেশি ক্রিস্পি, আর সেই সাথে একটু স্পাইসি। আর এখন এই নিমকিগুলো ঠান্ডা করে আপনি জিপলক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন প্রায় 3 থেকে 4 মাসের মতো। আপনারা চাইলে একদিনে অনেকগুলা বানিয়ে রেখে দিতে পারেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ। বিকেলে চায়ের সাথে একদিন বানিয়ে 3 মাস খাওয়ার মতো সহজ একটা নিমকির রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব পিনাট বার বা বাদামের কটকটি। এটাকে যে যে নামে ডাকেন না কেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাত্র 2টা উপকরণে ঘরে কিন্তু তৈরি করে নিতে পারবেন। ছোটবেলায় এই বাদামের কটকটিগুলো খান নাই এমন মানুষ হয়তো বা খুব কমে আছেন। যাই হোক, বাজারে থেকে কিন্তু এটা অনেক বেশি মজাদার হয়। সেই সাথে আমি কিন্তু একদম সহজ রেসিপিতে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। পিনাট বার বা বাদামের কটকটি বানানোর জন্য বাদামগুলোকে প্রথমে শুকনো কুলায় ভেজে নিতে হবে। সহ বাদামগুলোকে আমি প্রথমে ভেজে নিয়েছিলাম হালকা, তারপর কাপড়ে মুড়িয়ে এটার চুলাটা উঠিয়ে নিয়েছি। এখন এই বাদামগুলো আবারও কিছুটা সময় ভেজে নিচ্ছি। এই বাদামের বিচিগুলো আমি হালকা ভেজে কাপড়ের মধ্যে, সুতি কাপড়ের মধ্যে মুড়িয়ে আমি চুলাটা উঠিয়ে নিয়েছি। আপনারা কিভাবে এটা পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন এগুলাকে একটু ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে। চুলার থেকে কিন্তু আমি লোতে করে রেখেছি। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এগুলাকে ভেজে নিয়েছি। আর দেখবেন সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসে বাদামটা যখন হয়ে যাবে। বাদামের ভার বা বাদামের এই কটকটি তৈরি করার জন্য প্রত্যেকটা বাদামের বিচিকে কিন্তু আলাদা করে নিতে হবে অর্ধেক করে। আমি কিন্তু মাঝে মধ্যে প্যানের হাতলটা ধরে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট ভাজার পর বাদামগুলো কিন্তু হয়ে গেছে। এখন এইগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি একটা প্লেটের মধ্যে একটা স্টিলের প্লেট নিয়েছি, আর এটার নিচের অংশটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। বাদামের ভারটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু এই কাজটা করে রাখতে হবে, কারণ গরম থাকা অবস্থায় কিন্তু বাদামের ভারটা রেডি করতে হবে। তো তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আবারও চলে যাচ্ছি চুলায়। বাদামের বারটা বা কটকটিটা কিন্তু আমি আজকে গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে সেমভাবে করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি। মিষ্টি খাবারের লবণ যারা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচের মতো, আর পানি দিচ্ছি 1/3 কাপ। যতটা চিনি অথবা গুড় দিবেন তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে পানি দিবেন। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে অন করে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই শিরাটা রেডি হয়ে যাবে। কোনো মতেই কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটা রান্না করতে হবে। গুড়ের মধ্যে যে আমি পানিটা দিয়েছি এই পানিটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু এই গুড়টাকে জাল করে নিতে হবে। যখন একটা স্টিকি ভাব আসবে, 1 তার 2 তার ভাব আসবে, তখন কিন্তু বাদামগুলা দিতে হবে। এই শিরাটা রেডি হয়েছে কিনা সেটা চেক করার জন্য ঠান্ডা পানির মধ্যে অল্প একটু শিরা দিয়ে তারপর হাত দিয়ে এরকম দেখবেন, যদি নরম থাকে তাহলে বুঝবেন এটা আরও জাল করতে হবে, এটার মধ্যে পানি আছে। তো আমি আবারও কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি, আর 1 থেকে 2 মিনিটের মতো জাল করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমি আবারও চেক করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু খেয়াল করবেন, এই যে আমি এখানে শিরাটা দিয়েছি ঠান্ডা পানির মধ্যে, তখন কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম ক্রিস্পি টাইপের, মানে মচমচে টাইপের হয়ে যাবে। আমার শিরাটা একদম রেডি। এখানে আমি একটা সিক্রেট টিপস বলতে পারেন, অনেকেই কিন্তু এটা দেন না। এটা দিলে পিনাট বারটা কিন্তু অনেকটাই নরম থাকে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ওইরকম একদম যে দাঁতে কামড় দিলে ভাঙে না, ওইরকম শক্ত হয় না। তো সোডাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। সোডাটা দেওয়ার পর ফ্লাফি একটা ভাব আসে এই যে শিরাটার মধ্যে। বেকিং সোডা আমি এখানে 1 চামচের মতো দিয়েছি, আর এটা দেওয়ার পর ছোটো চামচ দিয়ে দিয়েছি আর কি। এটা দেওয়ার পর আমি প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ক্যারামেলটা পুড়ে যাবে, বা গুড়ের শিরা যায় বলেন এটা, যার জন্য এটা লোতে রাখতে হবে। রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তো এটা একদম রেডি। আর আগে থেকে তো আমি স্টিলের প্লেটটা রেডি করে রেখেছিলাম, আর এখন সরাসরি এই প্লেটের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার দিয়ে এটাকে এভাবে একটু সমান করে চড়া করে দিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু হচ্ছে না, আমি আগে থেকে একটা বেলুনের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর উপর থেকে এভাবে বেলুন দিয়ে বেলে নিয়েছি। দেখেন একদম সমান হয়ে গেছে। গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে, তাহলে কোনো মতেই করা যাবে না। চুলা থেকে নামিয়ে সরাসরি এখানে ঢেলে দিতে হবে। তো এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর দেখবেন অনায়াসে এটা প্লেট থেকে উঠে যাবে। আর বাকি যেটা ছিল এটা থেকে আর অর্ধেকটা আমি আবারও জাল করে আর একটু ক্যারামেল করে নিয়েছি, মানে আর একটু গাঢ় টাইপের করে নিয়েছি। তারপর এটা এভাবে দিয়ে দিচ্ছি। তো আমার কাছে এটা বেশি ভালো মনে হয়েছে ওইটার থেকে। ওইটার মধ্যে বাদাম অনেক বেশি হয়েছিল, ক্যারামেলটা অনেকটা কম হয়েছে। প্লেট থেকে আমি এরকম যখন হয়েছে, একদম শক্ত না আবার যে একদম নরম ওইরকমও না, এটা কিন্তু গরম আছে, মানে হালকা কুসুম গরম আছে আর কি। ওইরকম থাকা অবস্থায় আমি এটাকে উঠিয়ে নিয়েছি, কারণ এই অবস্থায় এগুলোকে কেটে সাইজ করে নিতে হবে। শুকিয়ে গেলে কিন্তু কাটাটা অনেক বেশি কষ্টের হবে। আমি একটা নাইফ দিয়ে নাইফটার মধ্যে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। তারপর এভাবে কেটে নিচ্ছি কাটাটা। তারপরেও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু এই অবস্থায় কাটলে একদম সমান হয়, সবগুলো ঠিকঠাকভাবে আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। তবে এর থেকে যদি শুকিয়ে যায় বা এর থেকে নরম থাকে তাহলে কিন্তু ঠিকমতো কাটা যায় না। তো আমি প্রথমে লম্বা করে এরকম লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর ছোটো ছোটো করে কেটে নিব। এই বাদামের বার, কুটকুটি বা টানা যাই বলেন, এটা কিন্তু আমরা সবাই ছোটোবেলায় অনেক বেশি খেয়েছি। তাছাড়াও এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাজার থেকে না কিনে আপনি বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটা দেখার পর আশা করছি যারা দেখছেন তারা একবারই বানিয়ে নিতে পারবেন, কারণ এটা বানানো অনেক বেশি সহজ। তাছাড়াও আমি কিন্তু একদম সম্পূর্ণ টিপস সহকারে এই বাদামের বারটা আমি শেয়ার করেছি, আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। দেখেন আমি আবার এগুলোকে স্কোয়ার করে কেটে নিচ্ছি একদম সমান করে। আপনারা কিন্তু একটু লম্বা করেও কেটে নিতে পারেন।
আর এই বাদামের বারটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা বাদাম খেতে চায় না, তো আপনি যদি এভাবে পিনাট বার বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে। আর আমার কাছেও পার্সোনালি এটা অনেক অনেক বেশি ভালো লেগেছে, আর আমি একদম পারফেক্টভাবে বানাতে পেরেছি তার জন্য। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।